সারা বিশ্বেই ডিপ্রেশন, বিষণ্ণতা বা হতাশা একটি ভয়াবহ ব্যাধি হিসেবে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে প্রায় ৩৫০ মিলিয়ন লোকই বিষণ্ণতা রোগে আক্রান্ত এবং তারা নানা রকম বাধ্যতারও শিকার হয়ে থাকেন। বাংলাদেশেও কিন্তু এই রোগের পরিমাণ কিন্তু একেবারে কম না। তবে ভয়াবহ ব্যাপার যেটা হলো যে যারা বিষণ্ণতা রোগে আক্রান্ত তারা কিন্তু অনেক সময় বুঝতেই পারেন না যে এটি একটি রোগ বা স্বীকারও করতে চান না অনেকে। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি ডিপ্রেশন, বিষণ্ণতা বা হতাশা কেন হয় সে বিষয় নিয়ে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলবো হতাশা কেন হয় এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে কথা বলবেন এবং অনলাইনে যুক্ত হয়ে ডাক্তার সুজন কান্তি দাস, মনোরোগ বিশেষজ্ঞ, জার্মান সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশন জার্মান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ শারমিন আপনাকে আমাকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টেলিভিশনকে, যারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে সচেতন করে তুলছে কিভাবে তারা ভালো থাকবে এবং মনোরোগের দিক থেকে মানুষকে উজ্জীবিত করা, উৎসাহিত করা। এবং আমাদের দেশে তো মনোরোগকে এখনো পর্যন্ত ওভাবে করে মানুষজন বুঝতে পারে না। এটা যে একটা রোগের একটা অংশ হতে পারে এই জিনিসটা অনেকের মধ্যে এখনো বোঝার অভাব আছে। তবে আজকে আমরা পুরো আয়োজনে কিন্তু এই বিষয়ে কথা বলবো যে আসলে কিভাবে মনের চিকিৎসা করা যায়। আর দর্শক, আপনাদেরও অনুরোধ করছি আপনারা কিন্তু সরাসরি আমাদের এই অনুষ্ঠানে আজকে যুক্ত থাকতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে, কারণ অনেকেই কিন্তু হতাশায় আক্রান্ত হয়ে থাকেন নানা রকম কারণে। কারোর যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু প্রশ্ন করবেন আমাদের চিকিৎসককে। এবং এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন। সুজন কান্তি, আপনার কাছে প্রথমেই যেটা জানবো যে এই যে হতাশার কথা যে আমরা বলছি যে হতাশ হয়ে যাচ্ছে বা ডিপ্রেশন আক্রান্ত, ডিপ্রেশন খুবই কমন একটা শব্দ হয়ে গেছে এখন আমাদের মাঝে। অনেকেই বলেন যে আমি তো প্রচণ্ড ডিপ্রেশনে আছি, বা চিকিৎসকের কাছে গেলে, মনোরোগ বিশেষজ্ঞদের কাছে গেলেও অনেকেই জানতে পারেন যে সে ডিপ্রেশনে আক্রান্ত হয়ে আছে। আসলে এই বিষয়টা আগে একটু জানবো যে হতাশাটা কি, আসলে এটা কি ধরনের রোগ? আচ্ছা, ধন্যবাদ শারমিন আপনাকে। হতাশা বোঝার আগে এটার এই যে ডিপ্রেশন বা বিষণ্ণতা, এটা আমাদের সমাজে বা পুরো বিশ্বব্যাপী কতটা গ্রাস করেছে এটা আপনি একটু আগে বললেন, যেটার পরিমাণ প্রায় সারা বিশ্বে 4.3% টোটাল গ্লোবাল পপুলেশনের। এবং যেহেতু জার্মানির সাথে আমি কাজ করছি, সেইখানে এক রিপোর্টে দেখা গেছে 5% থেকে 7% পিপল এই ডিপ্রেশনে আক্রান্ত। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা 4% থেকে 6% পর্যন্ত। সো খুব কম পার্সেন্টেজ কিন্তু না। এবং যদি এটাকে আমরা আরো সামগ্রিকভাবে রিসার্চ করি, বিশ্লেষণ করি, আমাদের এই যে বিষণ্ণতার পরিমাণটা বা এই রোগের সংখ্যা আরো কিন্তু বাড়বে বলে আমরা মনে করছি। কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ার না এবং তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না, যার কারণে তারা এই বিষয় সম্পর্কে হয়তো জানেই না সে যে একজন বিষণ্ণতার রোগী বা সে যে বিষণ্ণতায় ভুগছে। এখন বিষণ্ণতা আসলে কি, হতাশা জিনিসটা কি, যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি কখনো বিষণ্ণতা অনুভব করেছেন আপনার মধ্যে? কারণ আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে যখন আমরা জীবনের প্রতিটি ধারায় চলতে যাই, দেখা যায় কি আমরা কোনো না কোনো সময় বিষণ্ণতা অনুভব করছি। এখন এই বিষণ্ণতা কারোর জন্য খুব ডিপ পর্যায়ে চলে যায়, কারোর জন্য খুব এটা মধ্যবর্তী স্থানে থাকে, আবার কেউ এটা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে। তো আপনাকে যদি আমি বলি, আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে বিষণ্ণতা বিষয়টাকে আপনি কখনো অনুভব করেছেন আপনার জীবনে? এটা তো মাঝে মাঝে হয় যে আসলে মানে পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর করে, পারিপার্শ্বিক অবস্থার উপরে। কখনো কখনো তো মনে হতে পারে যে হ্যাঁ, আমার একটু হতাশা মনে হচ্ছে বা বিষণ্ণ থাকতে পারে, মন খারাপ হওয়া, যেটা এরকম তো অনেক ক্ষেত্রেই হয়। আচ্ছা,
ওকে। তো এই যে হতাশা, এটা একটা মানসিক ব্যাধি বা মেন্টাল ডিসঅর্ডার। তো এটা কেন হয় যখন একজন মানুষ ক্রমাগত দুঃখের মধ্য দিয়ে যায়, যখন তার যে অ্যাচিভমেন্ট গুলো বা তার যে চাওয়া পাওয়া গুলো সেগুলো ফুলফিল সে করতে পারে না, জীবনে যে সমস্ত বিষয়গুলো সে চাইছে সেগুলোর সাথে সে নিজেকে জড়িত করতে পারে না এবং সেগুলো থেকে অনেকটা সে পিছিয়ে যায়, আচ্ছা। তখন তার মধ্যেই হতাশার পরিমাণটা বাড়তে থাকে এবং তার কার্যকলাপ আনন্দের পরিমাণের কমে যায়। সোজা হুম কথায় যখন একজন মানুষ দেখা যাচ্ছে কি এই যে তার আনন্দের পরিমাণটা কমে যাচ্ছে, সে কিন্তু এই হতাশার দিকে হুম 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 ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে একজন ব্যক্তি তার চিন্তায় পরিবর্তন আসে হুম এবং তার দৈনন্দিন কাজকর্ম আপনি দেখবেন যখন একজন মানুষ আহ কাজ করছে তখন তার কাজে মনোযোগ থাকছে না। হুম তো এই সবগুলো বিষয়কে যদি আমরা একত্রে ইনক্লুসিভলি যদি বলতে যাই, তাহলে এই সবগুলো বিষয় যখন একজন মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তখন আচ্ছা। মানুষটি কিন্তু বিষণ্ণতায় ভুগছেন হুম হুম এবং এই বিষণ্ণতার পরিমাণটা যদি 2 সপ্তাহের অধিক হয়ে থাকে, হুম তখন আমরা পরামর্শ দিই যে তাকে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আছে এবং তিনি আমাদের কাছে আসতে পারেন, তিনি সাইকিয়াট্রির কাছে যেতে পারেন, সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। হুম আমার বিভাগটা হচ্ছে সাইকোলজি। আর আপনি হয়তো জেনে থাকবেন সাইকোলজির দুটো পার্ট আছে, যা আমরা যারা ট্রিটমেন্ট দেই বা সেবা দিই। একটা হচ্ছে সাইকিয়াট্রি, হুম আর একটা হচ্ছে সাইকোলজিস্ট। যারা একদম। বেসিক্যালি ঔষধ ব্যবস্থাপনা দেয় হুম তারা হুম হচ্ছে সাইকিয়াট্রিস্ট, হুম এবং হুম আমরা যারা জ্ঞানীয় ট্রিটমেন্ট দিয়ে থাকি, যারা ঔষধ ব্যবস্থাপনা না দিয়ে শুধুমাত্র জ্ঞানীয় ট্রিটমেন্ট, যেটাকে সাইকোথেরাপি, আমরা থেরাপি কাউন্সেলিং। বলতে পারি, যে থেরাপি দিয়ে বা হচ্ছে কাউন্সেলিং এর মাধ্যমে যাদের সুস্থ করা যায় এক্স্যাক্টলি, সেই কাজটি। তবে আমি একটু আপনার কাছে এক্স্যাক্টলি, জানতে হ্যাঁ, চাইবো, আপনি যে সেই যখন কাজ। জিজ্ঞেস করলেন যে আসলে হতাশ হয়েছেন কিনা, মন বিষণ্ণতায় ভুগেছেন কিনা কখনো, কিন্তু আসলে বিষণ্ণতা জিনিসটা কি আসলে মন খারাপের মতনই, যে হ্যাঁ আমার তো আজকে মন খারাপ হতে পারে, হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, এটা কি কি বিষণ্ণতা কি বলা হচ্ছে কিনা? কারণ আমরা তো এটাকে একটা রোগ হিসেবে চিহ্নিত করছি যে সে ডিপ্রেশনে যাচ্ছে বা বিষণ্ণতায় ভুগছে। তো মন খারাপ হওয়াটা কি, এটা কি এক ধরনের রোগ কিনা? আচ্ছা, ধন্যবাদ শারমিন। হ্যাঁ, মন খারাপ আমাদের সবসময় হতে পারে। আমি আমার কথায় বলেছি, যখন লক্ষণগুলো 2 সপ্তাহ ব্যাপী স্থায়ী হয়। আচ্ছা। এখন লক্ষণগুলো কি কি এগুলো আমাদেরকে আগে জানতে হবে। হুম, যেমন অবিরাম দুঃখ, ক্লান্তি বোধ করা, ক্ষুধা এবং ওজনের পরিবর্তন, তারপর মনোযোগ দিতে না পারা। হুম, সে যদি শিক্ষার্থী হয় পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, যদি সে কর্মী হয় কাজে মনোযোগ দিতে পারছে না। হুম, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মূল্যহীনতা অনুভব করা, যে সে নিজেকে মূল্যহীন অনুভব করছে। এছাড়া হচ্ছে অপরাধ বোধ, নিজের মধ্যে একটা অপরাধ বোধ। এর সাথে আরো একটা বিষয় আমরা দেখি, যেটা হচ্ছে সে মৃত্যু বা আত্মহত্যার চিন্তা ভাবনা করছে কিনা। এই আচ্ছা। সমস্ত বিষয়গুলো যখন আমরা একজন ব্যক্তির মধ্যে দেখতে পাই, এই সাধারণ লক্ষণগুলো, তখন আমরা তাকে বিষণ্ণতার রোগী হিসেবে চিহ্নিত করি। হুম, এছাড়া হুম, হুম, আমাদের স্কেল রয়েছে, যে হুম, স্কেলগুলোর মধ্য দিয়ে আমরা ক্লিনিক্যালি তাকে মূল্যায়ন করি। হুম, যেমন আমরা DSM-5 অনুযায়ী আমরা কিছু স্কেল মেনটেন করি, যে স্কেলগুলো দিয়ে আমরা পরিমাপ করে থাকি যে আসলে ব্যক্তি বিষণ্ণতায় ভুগছে কিনা। এর আচ্ছা। মধ্যে একটা স্কেল হচ্ছে হ্যামিল্টন ডিপ্রেশন রেটিং স্কেল, হুম, হুম, আরেকটা স্কেল হচ্ছে বেক ডিপ্রেশন ইনভেন্টরি স্কেল। এ দুটো স্কেলকে আমরা মূলত এই ডিপ্রেশন পরিমাপের জন্য ইউজ করি। যেহেতু ডিপ্রেশনের পরিমাপের কিন্তু কোনো আপনার ক্লিনিক্যাল জায়গায় যেভাবে করে আমরা হৃদরোগের জন্য অ্যাসেসমেন্ট করি, সে হুম, ধরনের হুম। অ্যাসেসমেন্ট নেই। আমাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়াগুলো হচ্ছে স্কেলের মাধ্যমে। আচ্ছা, এটা তো ঠিক আছে? সম্পূর্ণ হচ্ছে আপনারা যারা থেরাপি দিচ্ছেন তাদের কাছে গেলে হয়তোবা তারা ধরে নিতে পারবেন বা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা বুঝবেন যে আসলে তিনি ডিপ্রেশনে আক্রান্ত কিনা। কিন্তু এই যে ডিপ্রেশন যখন শুরু হচ্ছে বা যে কেউ যদি হতাশ হয়ে যাচ্ছেন, তার শুরুটা আসলে কি, কি লক্ষণ তার আশেপাশের মানুষজন বুঝবে? বা সে নিজেও কি বুঝতে পারবে কিনা যে হ্যাঁ, তার মধ্যে হতাশা একটা রোগের অনুভূতি দিচ্ছে বা রোগের পর্যায়ে চলে যাচ্ছে, এমন কিছু হবে কিনা? আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে ব্যক্তি নিজেও সেটা অনুভব করতে পারে। যদি সে দেখতে পায় যে তার মধ্যে একটা আমূল পরিবর্তন হচ্ছে, বিশেষ করে তার খাওয়া-দাওয়ায় পরিবর্তন আসছে, তার জীবন আচরণে পরিবর্তন আসছে। হুম, এছাড়া হচ্ছে সে যদি প্রতিনিয়ত একটা দুঃখ অনুভবের মধ্য দিয়ে থাকে, হুম, এটা যদি তার অনুভবের মধ্যে দেখা যায়। এছাড়া হচ্ছে তার মধ্যে যদি অপরাধ বোধটাও আমরা দেখতে পাই।
ব্যক্তি যদি দেখে যে সে কোনো একটা অপরাধ ভুগছে, তখন তার এই বিষয়গুলো যখন সে 2 সপ্তাহ ব্যাপী কন্টিনিউ করতে পারে, বা তার আশেপাশের মানুষ যারা তার সাথে রয়েছে তারা যদি দেখে, হ্যাঁ আমার বন্ধু বা আমার আত্মীয় বা আমার ভাই বোন এই আহ, বিষয়গুলোর মধ্য দিয়ে বা এই ধরনের সিমটম গুলোর মধ্য দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত। আচ্ছা। আহ, এবং ব্যক্তি নিজেও নিজ তাগিদে এটা করতে পারে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ বিষণ্ণতাটাকে গুরুত্ব দেয় না, বা পরিবারের লোকজন একটা গুরুত্ব দেয় না। তবে এখন সময় পাল্টেছে, আমাদের সকলেরই এটাতে আসলে খেয়াল করাটা অবশ্যই খুব বেশি প্রয়োজন। যদি কোনো কারণে আসলে দীর্ঘদিন কেউ এরকম বিষণ্ণতা রোগে ভুগে থাকেন, তাহলে আসলে এর পরবর্তীতে পরিস্থিতিটা আসলে কি দাঁড়াতে পারে? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এখন দীর্ঘদিন যদি কেউ এই রোগে ভুগতে থাকে, এখন যদি সে সাইকিয়াট্রি বা সাইকোলজিস্টের কাছে আসে, তখন আমরা মেজার করি। যদি তার অবস্থানটা আমরা আহ, দেখতে পাই যে সে বিষণ্ণতার চরম পর্যায়ে, তখন আমরা তাকে সাইকিয়াট্রির কাছে অবশ্যই রেফার করি। কারণ এই সময়ে আসলে থেরাপিগুলো তেমন একটা কাজ করে না। আপনি জানেন, এই মানসিক রোগগুলোর উচ্চ পর্যায়ে বা মানসিক রোগগুলো যখন খুব হাই পর্যায়ে চলে যায়, সিভিয়ার লেভেলে চলে যায়, তখন কিন্তু আমাদের থেরাপি থেরাপি ট্রিটমেন্ট থেকেও তাকে ঔষধ ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে একটা নির্দিষ্ট লেভেলে আনার পরে আমরা যদি আবার তাকে থেরাপির মধ্য দিয়ে চিকিৎসাতে যাই, অথবা আহ, পাশাপাশি যদি আমরা তাকে উভয় ট্রিটমেন্টের সাথে যুক্ত রাখি, সাইকিয়াট্রি এবং সাইকোলজিস্ট উভয়ে মিলে যদি একসাথে ট্রিটমেন্ট প্ল্যান করে কম্বিনেশন থাকি, ট্রিটমেন্ট যদি তাহলে দেওয়াটা সম্ভব। এক্স্যাক্টলি তার মানে এক্স্যাক্টলি মেডিসিন খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যাদের এই ধরনের মনোরোগের সমস্যা আছে। হ্যাঁ, অবশ্যই মেডিসিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তখনই যদি সেটা সিভিয়ার পর্যায়ে বা মাঝারি পর্যায়ে আমরা দেখতে পাই বিষণ্ণতার পরিমাণটা, তখন অবশ্যই তার যে কগনিটিভ ফাংশন বা তার নিউরোলজিক্যাল চেঞ্জিং এর জন্য অবশ্যই আমাদেরকে ঔষধ ব্যবস্থাপনা দিতে হতে পারে। আচ্ছা, তাহলে অর্থাৎ তো আমরা এটা বলতে পারি যে সাইকিয়াট্রি করবে। এই ডিপ্রেশন বা হতাশ হয়ে যাওয়াটা অনেকটা নিউরোলজিক্যাল কিছু প্রবলেমের কারণেও হতে পারে। হ্যাঁ, অবশ্যই নিউরোলজিক্যাল প্রবলেম গুলো তো অবশ্যই সৃষ্টি হয়, বিদায় মানুষ তার পরিবর্তনগুলো সৃষ্টি হয়। কারণ আমাদের নিউরোলজিতে যখন চেঞ্জিং আসে, তখনই কিন্তু মূলত আমাদের আচরণগুলো পরিবর্তন হয়। আচ্ছা। আমাদের আচরণগুলোর যে পরিবর্তন, সেগুলো কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রগুলো কন্ট্রোল করছে। তো এখন এই যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আমাদের অন্যান্য যে সমস্ত স্নায়ুতন্ত্রগুলো, এগুলো যদি আনকন্ট্রোল হয়ে যায়, একজন ব্যক্তি নিজের কন্ট্রোলে না থাকে, তখন অবশ্যই সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রি তাকে ওষুধ ব্যবস্থাপনা দিয়ে থাকেন। এবং আচ্ছা। আমরা যেটা রেফার করি, সেই ক্ষেত্রে আমরা সরাসরি যদি দেখি যে সে আসলে থেরাপির মধ্য দিয়ে ট্রিটমেন্ট এই মুহূর্তে করার চেয়ে তাকে যদি আমি ঔষধ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তাকে একটা সুস্থ করে লেভেলে আনা আমরা নিয়ে সম্ভব। আসতে পারি, হুম হুম এক্স্যাক্টলি, তাকে যদি আমরা মাঝারি পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো দেখা যাবে কি আমার ওই থেরাপি গুলো আরো ভালো কাজ করবে, বা আচ্ছা, একজন আপনাদের এই সাইকোলজিস্টের। থেরাপিগুলো আসলে কত দিনের হয়ে থাকে, কিভাবে শুরু করেন এবং কাদের জন্য প্রযোজ্য, এই বিষয়গুলো জানবো কিন্তু একটা ছোট বিরতি নিয়ে এসে। দর্শক সাথেই থাকুন আমাদের, কেন ফিরে আসছি ছোট্ট একটা বিরতি পরে। বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছি হতাশা কেন হয়, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে মনোরোগ বিশেষজ্ঞ সুজন কান্তি দাস। আমরা বিরতিতে যাবার আগে আসলে হতাশার ডিপ্রেশন নিয়ে আসলে কেন হয়, কাদের হয়, এই বিষয়গুলো জানছিলাম। তবে এখন একটু জানবো যে আসলে কোন কোন বয়সের মানুষজনের আসলে বেশি হতাশা রোগে আক্রান্ত হতে পারে। আচ্ছা, ধন্যবাদ শারমিন আপনাকে আজকে সুন্দর উপস্থাপনার জন্য। আহ সব বয়সীর মানুষই প্রায় বিষণ্ণতায় ভুগতে পারে। আমরা দেখি যে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই এই বিষণ্ণতায় ভুগছে। কারণ বিষণ্ণতা এখন এমন পর্যায়ে চলে গিয়েছে, এটা শিশুদেরও সৃষ্টি হয়ে গেছে বিষণ্ণতা। বিশেষ করে মা বাবার সাথে যখন বিচ্ছেদ ঘটে, তখন ছেলে মেয়ে একটা বিষণ্ণতা
সৃষ্টি হয় তাদের মধ্যে। এছাড়াও তাদের স্কুলের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো অনেক সময় তাদের মধ্যে বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। আর অবলীলায় আমরা বলতে পারি বয়স্ক মানুষের ক্ষেত্রে বা টিনেজদের ক্ষেত্রে তো হুম হুম। এটার পরিমাণ আরো বেশি। আচ্ছা। আপনি জানেন হুম বর্তমান হুম। সময়ে টিনেজরা কি পরিমাণ বিষণ্ণতায় ভুগছে। এবং অনেকটা ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েরা যখন দেখা যাচ্ছে কি তারা উচ্চ শিক্ষা লাভের পরে যখন কোনো চাকরি পাচ্ছে না, তখন তাদের মধ্যে এই বিষণ্ণতার পরিমাণটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এবং একদম। এটা দিনে দিনে আরো বাড়ছে, হুম হুম যেহেতু হুম। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী তাদের কর্মক্ষমতা থাকা সত্ত্বেও তারা কাজগুলোতে ইনভলভ হতে পারছে না। হুম তো হুম। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষণ্ণতা কিন্তু সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হতে পারে। তবে কি কর্মক্ষেত্রের ব্যাপারটা যদি একটু জানতে চাই আপনার কাছে, যে যেকোনো অফিসে বা হচ্ছে যারা একসাথে অনেকে মিলে কাজ করছেন, সেখানে কি হতাশ হয়ে যাওয়ার পরিমাণটা কি অনেক বেশি থাকে? কোনো একটা কাজে যখন কম্পিটিশন শুরু হয়ে যায়, কেউ যখন করতে পারছেন না, দেখা যাচ্ছে পিছিয়ে যাচ্ছেন বারবার, সেক্ষেত্রে কি হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কি থাকে? বা সেক্ষেত্রে আসলে এই হতাশাগ্রস্ত থেকে কিভাবে আসলে বেরিয়ে আসাটা সম্ভব? আচ্ছা, এটাও একটা চমৎকার প্রশ্ন। আমরা যখন আম অফিস ম্যানেজমেন্টের জায়গাগুলোতে দেখি, তখন আমরা দেখতে পাই পিয়ার কলিগদের মধ্যে। এছাড়া যদি আমরা হায়ারার্কি গুলো দেখি, অফিসের বস বা তার আ কর্মচারী বা কর্মীদের মধ্যে আমরা দেখতে পাই একটা বড় ধরনের গ্যাপ বা ব্যবধান তৈরি হয় কাজের ক্ষেত্রে। হুম। তো এই সময় তাদের মধ্যে আসলে বিষণ্ণতা সৃষ্টি হয়। এবং এই আচ্ছা। বিষণ্ণতার পরিমাণ বাড়তে, বাড়তে এত বেশি পর্যায়ে চলে যায়, অনেক সময় আমরা দেখতে পাই আ স্টাফরা কিন্তু চাকরি থেকে সরে যেতেও পিছপা হয় না। শুধুমাত্র এই বিষণ্ণতার জায়গাটা থেকে অনেকেই রিজাইন করে দেয়। হুম হুম অনেকে হুম। যারা রিজাইন করতে পারছে না, তারা দেখা যাচ্ছে কি ওই বিষয়টাকে মাথায় নিয়ে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। তো এখানে আচ্ছা। আসলে করণীয় কি? হুম এখানে ১ম যেটা করণীয় সেটা হচ্ছে আ যিনি যাকে তত্ত্বাবধান করছেন হুম তার হুম। কথা মনোযোগ সহকারে শোনা। অর্থাৎ যিনি তত্ত্বাবধায়ক আছে, আমরা জানি প্রত্যেকটা অফিসে সুপারভাইজি এই বিষয়গুলো থাকে। তো সুপারভাইজারদের উচিত হচ্ছে অন্যান্য পরামর্শের পাশাপাশি তার কথাগুলো মন দিয়ে শোনা। আচ্ছা। আসলে তার ভেতরে কি চলছে হুম বা কেন সে এরকম করছে বা কেন সে কাজগুলোর সাথে ইনভলভ হতে পারছে না। হুম হুম যদি হুম। তার কথা মনোযোগ সহকারে শুনে নন জাজমেন্টাল হয়ে চিন্তা ভাবনা করে এবং তার প্রতি যদি সমানুভূতি দেখায়, যেটাকে আমরা সমানুভূতি বলি। সহানুভূতি আমরা তো প্রত্যেকের ক্ষেত্রে দেখাই, কিন্তু সমানুভূতির জায়গাটা হচ্ছে এমন যেটাকে আমরা এমপ্যাথি বলে থাকি। এমপ্যাথি আচ্ছা। দেয়ার জায়গাটা, হুম হুম যেটা আমরা আমাদের ক্লায়েন্টদের ক্ষেত্রে প্রয়োগ করি। তো এমপ্যাথির জায়গাটা হচ্ছে হয়তো বিষয়টা আমার হয়নি, হুম কিন্তু হুম আমি অনুভব করতে পারি যে বিষয়টা আসলে কি, তার কষ্টটা কোথায়। হুম 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 তো এই যে এমপ্যাথির জায়গাটা যদি সুনিশ্চিত করা যায়, হুম প্রত্যেকটা কর্মীর পেছনে তাদের সুপারভাইজাররা অথবা তাদের পিয়ার কলিগরা অথবা হতে পারে তাদের সিনিয়র ম্যানেজমেন্ট, হুম এবং হুম তাদের সাথে যদি প্রতি সপ্তাহে একবার করে বসা যায়, হুম তাদের বিষণ্ণতা কেন হচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে, অথবা অফিস সিস্টেমে যদি আম একজন এক্সপার্টকে আমন্ত্রণ জানানো যায়, অথবা একজন কাউন্সিলরকে যদি তারা অফিসগুলোতে নিয়োগ দেন, হুম তাহলে হুম। এই ক্ষেত্রে বিষণ্ণতার পরিমাণ কমে আসবে। সেই সাথে হচ্ছে প্রোডাক্টিভিটির পরিমাণ বেড়ে যাবে। আপনি আচ্ছা। জানেন বিষণ্ণতায় থাকলে পরে কাজের পরিমাণ কমে যায়। অনেকটা। যেহেতু সে বিষণ্ণ, সে প্রোডাক্টিভিটি দিতে পারছে হুম না। হুম হুম তো এই ক্ষেত্রে যদি প্রোডাক্টিভিটির পরিমাণ বাড়িয়ে দিতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আ উচিত হচ্ছে আপনার এই বিষণ্ণতার জায়গাটাকে আমরা যদি হ্যান্ডেল করতে পারি হুম শক্তভাবে, এবং সেইখানে যদি আমরা সাপোর্ট করতে পারি একজন এক্সপার্টকে দিয়ে হুম হুম অথবা একজন কাউন্সিলরকে দিয়েও যদি সাপোর্ট করা যায়, হুম পাশাপাশি অফিসের উচ্চপদস্থ যারা আছে তারা যদি সাপোর্ট করে, তাহলে হুম হুম কিন্তু এই সমস্যাগুলো আ সমাধান করা সম্ভব। হুম হুম। বিষণ্ণতার জায়গাটাতে কাজ করা সম্ভব। আচ্ছা আচ্ছা। এবং ব্যক্তি অনেকটা উৎফুল্ল মনে করবে এবং কাজে সে স্পিরিট খুঁজে পাবে, সে কাজ করতে পারবে। এখন তো আর অনেকে মোটিভেশনাল কিছু স্পেস দিয়ে থাকেন, মোটিভেশনাল অনেক কথাবার্তা হয়ে থাকে। এই জিনিসগুলো তো অনেকটা বিষণ্ণতা থেকে কাটাতে খুব সাহায্য করতে পারে, তাই না? আচ্ছা, মোটিভেশনাল স্পিচ গুলো সাধারণত একজন মানুষকে যতক্ষণই সে আসলে ওই মোটিভেশনাল স্পিচ গুলোর সাথে থাকে, হুম। ততক্ষণই আসলে মোটিভেশনাল স্পিচ গুলো তার ভেতরে কাজ করে। কিন্তু আচ্ছা। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য হুম আ আমরা যেটা মনে করি অবশ্যই তার একজন এক্সপার্টের সহযোগিতা নেয়া প্রয়োজন। তবে আচ্ছা। হ্যাঁ, মোটিভেশনাল স্পিচ গুলো তাকে সীমিত সময়ের জন্য আ রেইজ করে তার ভেতরে
শক্তি সাহস রেইজ করে এবং সে এখান থেকে বেরিয়ে আসার জন্য নিজে নিজে তৎপর হয়। এটার পার্সেন্টেজটা কতটুকু সেটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। এখন আচ্ছা। বিষণ্ণতার পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় হুম, তাহলে হুম। সে সেটা ওভারকাম করতে পারছে কিনা এটাও একটা বড় বিষয়। একদম। তখন তাকে অবশ্যই এক্সপার্টের সহযোগিতা নিতে হবে হুম, হুম, এবং হুম। নিয়ে সে এখান থেকে তার ওই যে বিষণ্ণতার সিচুয়েশন সেটাকে সে মুভ করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার কাছের মানুষগুলো যদি সহযোগী হয়, হুম, হুম, হুম। বিশেষ করে বন্ধু, বিশেষ করে পরিবারের মানুষজন, এরা হুম, যদি সহযোগী হয় তাহলে খুব সহজেই কিন্তু একজন মানুষ তার বিষণ্ণতার জায়গাটাতে মুভ করতে পারে হুম, এবং হুম। সে ওখানে তার যে বিষণ্ণতাটা সে কাটিয়ে উঠতে পারে। এক্ষেত্রে একদম। তার পরিবার সবচেয়ে বেশি বড় ভূমিকা হুম, রাখে। হুম, হুম। আর সেক্ষেত্রে যদি কেউ কোনো কারণে যদি হেল্প না পায়, বিষণ্ণ থাকতে, থাকতে এটা একদম শেষ পর্যায়ে গিয়ে যদি কেউ মনে করে যে আমার তো এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেকেই সেইরকম কোনো পরিকল্পনা নিয়ে আত্মহত্যাও করে ফেলেন। আসলে সেইরকম পর্যায়ে গেলে তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে কিভাবে সম্ভব? বা সে নিজে কি কোনোভাবে পারবে যে আমি এই জায়গাটা থেকে ফিরে আসতে পারি? ওকে। এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। এরকম অনেকের ক্ষেত্রে হয়। আমাদের কেস হ্যান্ডেল করতে গিয়ে আমরা দেখি যখন বিষণ্ণতার খুব আ হাই পর্যায়ে একজন মানুষ চলে যাচ্ছে, তখন এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে হুম, এবং বিষণ্ণতার কিন্তু শেষ পরিণতি হচ্ছে আত্মহত্যা বা নিজেকে শেষ করে দেয়া। হুম, হুম, তো হুম। যারা এই বিষণ্ণতায় ভুগছে তাদের এই জায়গাটাতে যখন আমরা এই পরিস্থিতিতে দেখতে পাই, তখন পরিবারের লোকজনের উচিত হচ্ছে তাকে সঠিক সময়ে সাপোর্ট করা হুম, হুম। এবং সেখান থেকে বের করে আনার জন্য তাকে অবশ্যই একজন এক্সপার্টের শরণাপন্ন হওয়া। আচ্ছা। বিভিন্ন দেশে এটার জন্য একটা ইমার্জেন্সি নাম্বার থাকে। আমাদের দেশে 999 রয়েছে। 999 যদি সাপোর্ট করে তো বেটার। না হলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিটে আমরা যোগাযোগ করতে পারি হুম, ইনস্টিটিউটের সাথে। সেখানে অনেকেই সাপোর্ট দিয়ে থাকে। হুম। তাৎক্ষণিক পর্যায়ে আমরা সাপোর্ট দিতে পারি। অথবা এক্ষেত্রে আমরা আরো যারা অনলাইন অফলাইনে কাজ করছে এই বিষয় নিয়ে এবং সাইকোলজিস্ট যারা আছে তাদের সাথেও আমরা সরাসরি যোগাযোগ করতে পারি এবং এর মধ্য দিয়ে ওই মানুষটাকে কিন্তু আত্মহত্যার ঝুঁকি থেকে সেভ করে আনাটা আহ, সহজ হবে এবং হুম, সম্ভব হবে। একদম। আপনি বলছেন যে পরিবারের সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। পরিবার থেকে যদি তাকে সাপোর্ট করা হয়, তাহলে দেখা যায় অনেক সময় এরকম হতাশাগ্রস্ত থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে। পরিবার আসলে কি, কি ভূমিকাগুলো এই সময় পালন করতে পারে? বা খুব কাছে তার ছেলে-মেয়ে বা স্বামী-স্ত্রী বা তার ভাই-বোন তাকে কিভাবে আসলে সাহায্য করতে পারে? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। পরিবার কিভাবে সাপোর্ট করতে পারে এটা যদি আমরা জানি তাহলে খুব সহজে কিন্তু ডিপ্রেশন আমরা মোকাবেলা করতে পারবো। হুম, হুম। পরিবারে আসলে যেটা হয় আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং আহ, বেশ কিছু পরিবারের মধ্যে আমরা বুঝতে চাই না আমাদের সঙ্গীর আমাদের পার্টনারের কি অসুবিধা কি সুবিধা বা আমাদের ভাই বোন মা বাবা এদের কি সুবিধা অসুবিধা এটা আমরা বুঝতে চাই না। তো হুম, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি যে একটু আগেই বললাম সহানুভূতিশীল হওয়া, হুম। অর্থাৎ তার প্রতি এমপ্যাথিক হওয়ার যে বিষয়টা এটা যদি আমরা সুনিশ্চিত করতে পারি, সেই সাথে নন জাজমেন্টাল একটা মানসিকতা যদি আমরা আনতে পারি যে আমি তাকে কোনোভাবেই জাজ করব না, তার কথাগুলো আমি শুনবো, মন দিয়ে শুনবো। আমরা পরিবারে সাধারণত দেখা যায় কি পরিবারের যারা আছেন বেশিরভাগ পরিবারে একজন আরেকজনের সাথে মন খুলে কথা বলে না। এই যে আচ্ছা। মন খুলে কথা না বলা, হুম, হুম, এই হুম। না বলাটার জন্যই কিন্তু যে মানুষটা বিষণ্ণতায় ভুগছে সে কিন্তু আরো বেশি বিষণ্ণতা ফিল করছে এবং তার এই যে পরিবার কেন্দ্রিক আমাদের যে একটা আড্ডা, এই আড্ডাটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগ আসার কারণে এটা অনেকটা অফ হয়ে গেছে। আপনি অনেকটা কমে হয়তো গেছে। এটা এটার সাথে খুব পরিচিত আছেন। আমরা যে যার ফোন নিয়ে ব্যস্ত আছি, সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভিটিস করছি, হুম, কিন্তু পারিবারিক যে আড্ডা সেই আড্ডাটা আমরা যদি সৃষ্টি করতে পারি, এটা হতে পারে খাবার টেবিলে। খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসলাম। হুম, ওই হুম। সময় আমরা কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো আলাপ বাদ দিয়ে আমরা শুধুমাত্র নিজেদের কথা বললাম। পরিবারের একজনের সাথে আরেকজনের ভাব বিনিময় করলাম। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মাইন্ডফুল ইটিং হতে পারে। ওকে। যেহেতু আমি মাইন্ডফুল বেস থেরাপি দিয়ে থাকি, হুম, তো হুম, হুম। এই ক্ষেত্রে মাইন্ডফুলনেস এর একটা ক্যাটাগরি কিন্তু মাইন্ডফুলনেস ইটিং। আর ওকে। পরিবারের সবাই মিলে যদি এই মাইন্ডফুলনেস ইটিংটাকে হুম, হুম, চালু করতে পারে তাদের পরিবারে, হুম, তাহলে হুম, কিন্তু এই বিষণ্ণতা সহ আরো অনেক সমস্যা থেকে হুম, মানসিক সমস্যা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে এবং হুম। অনেক ডিসঅর্ডারকেও কিন্তু রিকভারি করা সম্ভব।
একটু আগে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কি ধরনের চিকিৎসা পদ্ধতি একজন সাইকোলজিস্ট দিয়ে থাকে, তো এই সুযোগে আমি সেই উত্তরটা আপনাকে দিতে চাই। আশা করছি এটা বিষণ্ণতা হ্যাঁ, যেহেতু বললেন যে আপনি মাইন্ডফুলনেস নিয়ে কাজ করেন, আসলে এই জায়গাটা কাজের ধরনটা কেমন হয় বা রোগীদের সাথে আসলে কয়টা সেশনের প্রয়োজন হয় সেই জায়গাটা যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। সাইকোলজিক্যাল চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেকগুলো থেরাপি আছে, আপনি জানেন বিভিন্ন থেরাপি ইন্টারন্যাশনালি স্বীকৃত আছে। তো এখানের মধ্যে একটা স্বীকৃত থেরাপি হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আরেকটা হচ্ছে ডিবিটি, ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি। মাইন্ডফুলনেস হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডে জনপ্রিয় একটা পদ্ধতি। মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেসের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হচ্ছে ফুল বডি স্ক্যানিং মাইন্ডফুলনেস। আমি একটু আগে বললাম মাইন্ডফুল ইটিং এর কথা, মাইন্ডফুল ওয়াকিং ও একটা বিষয়। তো আমি যেটা বেসিক্যালি আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করি, ফুল বডি স্ক্যানিং মাইন্ডফুলনেস প্রোগ্রাম। এটা যেটা করে সেটা হচ্ছে ব্যক্তিকে বর্তমান সময়ে ধরে রাখতে সহযোগিতা করে। আপনি জানেন বেশিরভাগ ব্যক্তি তাদের হয় অতীতে চলে যাচ্ছে, না হলে ভবিষ্যৎ নিয়ে ওভার থিঙ্কিং করছে। তো এই জায়গাগুলো থেকে তাদেরকে আমরা বর্তমানে ফোকাস করার জন্য এই মাইন্ডফুলনেস সেশন গুলো দিয়ে থাকি। মাইন্ডফুলনেস সেশনে সাধারণত একটা ব্যক্তিকে আমরা তার শ্বাস প্রশ্বাসকে ফলো করার মধ্য দিয়ে তার সম্পূর্ণ শরীরটাকে তার নিয়ন্ত্রণে রেখে কিভাবে বর্তমান সময়ে এসে নিজেকে অনুভব করবে, বর্তমান সময়ে কিভাবে ধরে রাখবে, এই টেকনিকটা আমরা তাকে শেখাই। এবং এর মধ্য দিয়ে সে অনুভব করে বর্তমান সময়টা কতটুকু চমৎকার, কতটুকু সুন্দর, এবং বর্তমান সময়ই হচ্ছে তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এইভাবে যখন সে বুঝতে পারে যে বর্তমান সময়ে যদি সে সজীব থাকে, সঠিক থাকে, তাহলে সে প্রত্যেকটা মুহূর্তকে কিন্তু সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে। কারণ আমরা প্রতিনিয়ত বর্তমানের দিকেই যাচ্ছি। আজকে এই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলছি, এটা বর্তমান। একটু পরে আরেকটা বর্তমান আমাদের জন্য আসবে। তো একজন ব্যক্তি, বিষণ্ণতার ব্যক্তি যখন প্রতিটা মুহূর্তে এই মাইন্ডফুলনেস এর মধ্যে দিয়ে আনন্দময় মুহূর্ত অনুভব করতে পারে, তখন কিন্তু সে বিষণ্ণতা থেকে স্টেপ বাই স্টেপ বেরিয়ে আসতে পারে। আর এছাড়া আমি বললাম কগনিটিভ বিহেভিয়ার থেরাপির কথা, তার যে জ্ঞানীয় পরিবর্তন, জ্ঞানীয় চেঞ্জিং, এটার মধ্যে দিয়েও আমরা তাকে বিষণ্ণতা থেকে সেভ করে নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে ব্যক্তির অবস্থা অনুযায়ী, স্কেল রেটিং অনুযায়ী সে কি পর্যায়ে আছে এটা আমরা আগে স্কেল দিয়ে নিরূপণ করি। তারপর সে অনুযায়ী আমরা তাকে সেশন গুলো প্রোভাইড করি। এই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সেশন গুলোর ভিন্নতা হতেই পারে। হয়তো দেখা যায় কেউ তার ওই বিষণ্ণতাকে ওভারকাম করার জন্য সে নিজে খুব তৎপর, দেখা যাচ্ছে তার খুব অল্প সেশনে সে সেফ হয়ে যাচ্ছে, সে নিজেকে সেভ করে নিচ্ছে, পরিবারও সহায়ক হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে অনেক সেশনের পরিমাণ হতে পারে 10 সেশন, 12 সেশন। অনেকে এমন হতে পারে যে যারা দীর্ঘদিন ধরে বিষণ্ণতা রোগে আক্রান্ত, তাদের জন্য সেশন অনেক বেশি প্রয়োজন হচ্ছে। একদম, তাদের ক্ষেত্রে সেশনের পরিমাণ অবশ্যই বেশি হবে, যেহেতু সে দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছে। তাকে ওই অবস্থান থেকে সেভ করে আনার জন্য আমাদেরকে অবশ্যই এটা প্রয়োগ করতে হয়। সেই সাথে তার যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী তাকে যদি সাইকিয়াট্রি রেফার করতে হয়, এক্ষেত্রে আমাদের সাইকিয়াট্রি রেফার করতে হচ্ছে। তার ঔষধের একটা বিষয় আছে। এটার সাথে তাকে যদি আমরা মাইন্ডফুলনেস বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে খুব দ্রুত সে রিকভারি করে নিতে পারবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে অনেকের মন খারাপ থেকে বা হচ্ছে বিষণ্ণতা থেকে এটা একটা অসুখ হিসেবে ধরে নিচ্ছে যে এর জন্য তারা সেশন দিয়েছে বা থেরাপির মাধ্যমে একটু সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যে যাবে এই জায়গাটায় অনেকের কাজ করতে চায় না, যে না পাগলের ডাক্তারের কাছে যাব না, কেন আমি তো পাগল না, এই জিনিসটা মনে করে অনেক সময়। সেই ক্ষেত্রে আসলে কি করে তাদেরকে বোঝানো সম্ভব যে আসলে না এটা আসলে থেরাপির মাধ্যমে সুস্থ করা যায়, বা পাগল মানেই মন খারাপ বা বিষণ্ণতার রোগ না? আমরা প্রশ্নের উত্তরটা শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে এসে। দর্শক সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে।
বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হতাশা কেন নয়, এই জন্য কথা বলার জন্য আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ সুজন কান্তি দাস। বিরতিতে যাবার আগে একটা প্রশ্ন সুজন কান্তির কাছে রেখেছিলাম, সেটা হচ্ছে যে যারা মনোরোগে মানে বিশেষজ্ঞের কাছে যাবেন কিন্তু চিন্তা করেন যে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে যাব, তারা তো হচ্ছে পাগলের রোগটা আসলে চিকিৎসাটা করে থাকেন, কিন্তু যারা হতাশায় আক্রান্ত তারা তো নিজেদের মনেই করেন না যে তারা রোগে আক্রান্ত। আসলে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, সুন্দর প্রশ্ন শারমিন আপনাকে। আমাদের দেশে একটা প্রচলন আছে, আহ, মনোরোগ বিশেষজ্ঞ মানে তারা হচ্ছে পাগলের ডাক্তার। আর যারা সাইকোলজিস্ট তাদেরকেও তো একইভাবে একইভাবে ট্রিট চিন্তা করেন। করছে মানুষ, চিন্তা করছে আসলে আমি তো পাগল নই, আমি কেন যাব। প্রকৃত অর্থে কিন্তু পাগল বলতে সাইকোলজিতে কোনো শব্দ বা ট্রাম নেই। একদম। এটা হচ্ছে একটা সাহিত্যিক ভাষা বলতে পারেন। হুম হুম কিন্তু আমাদের প্রত্যেকেরই যেহেতু মন আছে, হুম শরীর আছে, নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল দুটো বিষয়ই একজন মানুষের মধ্যে আছে। তো দুটো জায়গায় তারতম্য তৈরি হতে পারে। হুম কিছু বিষয় হচ্ছে সাইকোলজিক্যালি তৈরি হতে পারে, কিছু আমাদের শারীরিকভাবে তৈরি হতে পারে নিউরোলজিক্যালি। তো যেহেতু দুটো বিষয়ই একজন মানুষের রয়েছে, তো একজন মানুষ কিন্তু তার চিন্তা ভাবনার পরিবর্তন বা আবেগের পরিবর্তন হুম এগুলো উভয়ভাবে হতে পারে। শারীরিক ট্রাম থেকেও এগুলো হতে পারে, আবার মানসিক ট্রাম থেকেও এগুলো হতে পারে। হতে পারে। তো এখন এ বিষয়ে আসলে সচেতনতা তৈরি করা উচিত। আমাদের একদম। দেশের মানুষের মধ্যে সচেতনতা নেই। হুম এই সচেতনতাটা আমাদের যে সাইকোলজিক্যাল জায়গাটা, সেটা হচ্ছে এখনো অ্যাওয়ারনেস লেভেলে। আমরা এটাকে যদি অ্যাওয়ারনেস লেভেলটা আরো আহ, বাড়াতে পারি, হুম 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 আমাদের দেশে অপ্রতুল সাইকোলজিস্ট, আমাদের দেশের সমস্ত যারা সাইকোলজি পড়ছে বা আরো যারা এই পেশায় আছে, তারা হুম সবাই মিলে যদি আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন হুম করতে হুম। পারি এবং সরকারি ভাবেও যদি উদ্যোগ নেওয়া হয়, আচ্ছা। যেমন আমরা যদি একটা দাবি করতে পারি এভাবে করে যে প্রত্যেকটা স্কুলে যদি আমরা একজন করে কাউন্সিলর নিয়োগের জন্য ব্যবস্থা করতে পারি, হুম তাহলে হুম অন্তত সরকারি স্কুলগুলো থেকে ছেলে মেয়েরা উপকৃত হবে। এবং এই ক্ষেত্রে স্কুলের বাচ্চারা যখন জানবে তখন তারা পরিবারে গিয়ে জানাবে হুম হুম এবং হুম। সেখান থেকে কিন্তু অ্যাওয়ারনেস রেইজ হবে। একদম। এবং এই অ্যাওয়ারনেসটাই কিন্তু একটা সময়ে গিয়ে পুরো বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। হুম আর হুম হুম এছাড়া অনেকগুলো অর্গানাইজেশন সংগঠন কাজ করছে হুম হুম হুম। বিচ্ছিন্নভাবে বা একত্রিত ভাবে। তারা যদি সবগুলো একই সাথে কাজ করে এবং তারা একই মানুষে কাজ করলে পরে এই অ্যাওয়ারনেস লেভেলটা কিন্তু আরো দ্রুত আর গতিতে একটু বেড়ে যাবে, বাড়ানোটা সম্ভব। তবে একজন বাড়ানো মানুষ, যাবে। আপনি বলেছেন যে ২ সপ্তাহ যদি কোনো কারণে মন খারাপ হয়ে থাকে বা বিষণ্ণতায় ভুগে থাকেন, তাদের আসলে চিকিৎসকের কাছে যাওয়া খুব বেশি প্রয়োজন। কিন্তু আসলে এই মন খারাপের বিষয়টা বা বিষণ্ণতার বিষয়টা ২ সপ্তাহের মধ্যে কি অতিরিক্ত সিভিয়ার হতে পারে, নাকি তার জন্য আরো বেশি সময় লাগতে পারে? মানে একজন মানুষ কখন চিন্তা করবে যে না, তার এখন একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুব বেশি প্রয়োজন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে শারমিন। আমি বলেছি যে সমস্ত লক্ষণগুলোর কথা এখানে বলেছি, সেই হুম লক্ষণগুলো যদি ক্রমাগত 2 সপ্তাহ কন্টিনিউ করে একজন মানুষের, হুম অর্থাৎ তার পরিবার বা তিনি উপলব্ধি করছেন যে 2 সপ্তাহ যাবত এই সমস্যাগুলো তার প্রতিনিয়তই হচ্ছে, হুম হুম হুম। তখন তার সচেতন হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে অবশ্যই একজন সাইকোলজিস্টের কাছে তার প্রাথমিক পর্যায়ে যাওয়া উচিত। আপনি আচ্ছা। জানেন মানসিক মানসিক নিদানের প্রাইমারি যে স্টেজটা, সেটা কিন্তু একজন সাইকোলজিস্ট চাইলে সমূলে বিনষ্ট হুম হুম করতে পারে। অর্থাৎ মানসিক সমস্যাগুলো সমূলে শেষ করতে একজন সাইকোলজিস্ট কিন্তু যথেষ্ট তৎপর। যদি এটা হায়ার পর্যায়ে চলে যায়, হুম তখন কিন্তু আমাদের ওষুধের প্রয়োজন হয়, হুম তখনই হুম আমরা সাইকিয়াট্রিক কাছে যেতে হয়। তো সিভিয়ার পর্যায়ে যাওয়ার আগেই যদি একজন মানুষ চিন্তা ভাবনা করে, হ্যাঁ আমি আমার সমস্যাটা খুব দ্রুত শেষ করতে চাই, এটার জন্য আমি একজন সাইকোলজিস্টের কাছে যাব, যিনি হুম আমাকে সেবা দিবে। সেটা হতে পারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হতে পারে অন্য যে থেরাপি তিনি হুম পছন্দ হুম করেন বা যে থেরাপির মধ্যে দিয়ে তিনি চিকিৎসা করতে পছন্দ করেন, হুম 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 বিষণ্ণতার জন্য হতে পারে মাইন্ডফুলনেস বেসড থেরাপি। তো যদি একজন মানুষ অ্যাওয়ার হয় হুম। যে সে তার এই সমস্যাটা সমাধান করতে তৎপর, তাহলে কিন্তু ওই 2 সপ্তাহের সিমটমের পরে সে কিন্তু একজন এক্সপার্টের কাছে যাচ্ছে। এবং পরিবারের এই ক্ষেত্রে একটা বড় অবদান আমি বলেছি, আচ্ছা। সহকর্মীদের একটা অবদানের কথা হুম আমি হুম হুম আপনাকে হুম হুম। বলেছি। তো এই যে সবার একটা সমন্বিত উদ্যোগ, এই হুম, সমন্বিত উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু এই মেন্টাল ট্রমা পর্যায়ে যাওয়ার আর সুযোগ কিন্তু থাকছে না। একদম। এটা আমরা আরো আগেই
সমাধান করতে পারছি। তবে বেসিক্যালি শিশুদের আমরা ক্ষেত্রে একটু জানবো যে আপনি বলেছেন যে শিশুদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা ডিপ্রেশনে থাকতে পারে বা হতাশা হয়ে যেতে পারে, কিন্তু পরিবারে যদি কোনো কারণে সে এই ব্যাপারগুলো যদি না বলে, তখন অভিভাবক হিসেবে মা এবং বাবা তারা আসলে কিভাবে বুঝবেন যে তার শিশুটি বা তার টিনেজার যে সন্তানটি আছে তাই সে হতাশা রোগে আক্রান্ত হচ্ছে এবং তাকে কিভাবে আসলে সাহায্যটা করতে পারবে? আচ্ছা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এখন আমাদের পরিবারের মধ্যে টিনেজরা অনেকটা আলাদা হয়ে যাচ্ছে এবং তাদের একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে। একদম। তো আমাদের মা বাবাদের প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে তাদের প্রতি যত্নবান হওয়া, তাদের প্রতি যত্নশীল হওয়া। তারা আসলে কি ধরনের জীবনযাত্রা চাচ্ছে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এখন গ্লোবালাইজেশন ঘটছে, তারা অন্যান্য বিশ্বের ছেলে মেয়েদের সাথে ইন্টারনেটের মধ্য দিয়ে তারা জানতে পারছে যে তারা আহ কোন ধরনের জীবনযাত্রা যাপন করতে চায়। তো এই ক্ষেত্রে মা বাবার একটু সহযোগিতাপূর্ণ মনোভাব তার প্রতি রাখতে হবে। মা বাবাকে দেখতে হবে তার ছেলে কিসে আসক্ত হচ্ছে। এখন আপনি জানেন যে টিনেজ এজে ছেলে মেয়েদের মধ্যে একটা পরিবর্তন সূচিত হয়, শারীরিক পরিবর্তন সূচিত হয়। এই জায়গাগুলোতে মা বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তাদের যে চাহিদার জায়গাগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে, তাদের সুষম খাবারের জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা। এই জায়গাগুলো যদি আমরা এনশিওর করতে পারি এবং তার আহ, প্রতি আমাদের মনোভাবটা, আমরা কি মনোভাব পোষণ করছি সেই মনোভাবের জায়গাটা যদি আমরা পজিটিভ রাখতে পারি, তাহলে কিন্তু ছেলেমেয়েরা বিষণ্ণতায় ভোগার সুযোগ থাকছে না। এবং আচ্ছা। তাদেরকে একাকী ছেড়ে না দিয়ে বরঞ্চ তাদেরকে নিয়ে আমরা চাইলে প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম রাখতে পারি, আমাদের হোম প্রোগ্রাম, যে কোনো একটা নাম পরিবারের মেম্বাররা সবাই মিলে সিলেক্ট করতে পারে। যেমন আমরা বিভিন্ন গেমের কথা দেখি যেগুলো অনলাইন ভিত্তিক না, কিন্তু আমরা চাইলে একসাথে বসে খেলতে পারি, যেমন দাবা খেলতে পারি, ঠিক আছে, যেটা বুদ্ধিভিত্তিক চর্চা হয়। এছাড়া আরো অনেক পারিবারিক গেম রয়েছে যেগুলো পরিবারের সবাই মিলে আমরা একসাথে উপভোগ করতে পারি। এইভাবে যেটা হবে সেটা হচ্ছে পরিবারের মা বাবাদের মধ্যে সন্তানের একটা বন্ডিং আরো গভীর হবে এবং এখান থেকে তার বিষণ্ণতায় যাওয়ার সুযোগটা কিন্তু কমে যাবে এবং তার যে চাহিদার জায়গাগুলো, এই চাহিদার জায়গাগুলো অর্থাৎ তার পালস বুঝতে হবে, যেটা কিন্তু আমরা বুঝতে পারছি না ইদানিং সময়ে এবং এটার জন্য একটা বড় বিপর্যয় সৃষ্টি হচ্ছে। বাবা মায়ের ব্যস্ততাটাও অনেকটা কারণ হতে পারে, তাই না, সন্তানের সাথে যে দূরত্বটা তৈরি হচ্ছে? একদম। বাবা মার এই যে দূরত্ব, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা কোয়ালিটি টাইম মেনটেন করতে পারি। কোন সময়টা আসলে মা বাবা ছেলে তিনজনই একই সাথে আমরা বসতে পারবো। এই কোয়ালিটি টাইমটাতে প্রত্যেকেই যদি সমমনা একটা পরিসর তৈরি করতে পারি এবং প্রত্যেকের যে আবেগ অনুভূতি এগুলো শেয়ার করতে পারি এবং ভালোবাসার জায়গাটা যদি আমরা আরো গভীর করতে পারি, তাহলে কিন্তু একটা ছেলে বা মেয়ে টিনেজ এই যে বিষণ্ণতায় যাওয়ার সুযোগটা কমে যাবে। একদম। এর সাথে কি খাওয়া দাওয়ার কোনো একটা ব্যাপার আছে যে আসলে কি ধরনের খাবার গ্রহণ করছে তার সাথে আসলে ডিপ্রেশনে যাওয়া বা হতাশ হয়ে যাওয়ার কি কোনো মানে কারণ থাকতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। খাবার দাবার কিন্তু আমাদের ডিপ্রেশন থেকে সেভ করতে পারে। যেমন আমি প্রথমে কোন খাবারগুলো খেলে পরে একজন মানুষ ডিপ্রেশন থেকে সেভ হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। জি, অবশ্যই। যেমন আমরা যদি সামুদ্রিক মাছ খাই, তাহলে কিন্তু এই সামুদ্রিক মাছ আমাদের ডিপ্রেশন থেকে আমাদেরকে রিকভার করতে পারে, কারণ সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা-3, যেটা আমাদের মস্তিষ্কের যেই আনন্দদায়ক হরমোন যেটাকে আমরা বলে থাকি সেটা নিঃসরণ করতে সহায়তা করবে। এছাড়া পালং শাক, বাদাম, দানা জাতীয়, কারণ এগুলোতে থাকে ম্যাগনেসিয়াম। তারপর ওটমিল, ব্রাউন রাইস, আমরা যদি ব্রাউন রাইস খেতে পারি। এছাড়া আরো একটা চমৎকার খাবার আছে যেটা কিন্তু এই ডিপ্রেশনের জন্য খুব ভালো কাজ করে, যেটা হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটটা আপনার প্রত্যেকটা মানুষকে বা যারা ডার্ক চকলেট পছন্দ করে তারা কিন্তু ডিপ্রেশন থেকে সেভ হতে পারে যদি তারা এই ডার্ক চকলেট খায়, অভ্যাস করতে পারে যদি। একদম। তো এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখতে হবে ছেলেমেয়েরা নেশার সাথে যুক্ত হচ্ছে কিনা। এইগুলো কিন্তু ডিপ্রেশনে যাওয়ার আরেকটা বড় কারণ। যেমন তারা যদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, এই ক্ষেত্রে অনেক ধরনের নেশা আছে। অনেক দেশে এগুলো অবৈধ, আবার অনেক দেশে বৈধ, কিন্তু
আমাদের দেশে নেশা জাতীয় দ্রব্যগুলোর একটা সহজলভ্যতা রয়েছে, কারণ দেখা যায় কি ফার্মাসিগুলোতে এখনো ঔষধ ব্যবস্থাপনায় একদম সঠিক ডক্টরেট সিল সহ যে ওষুধ প্রদান করছে এরকম কোনো নিয়মাবলী এখনো কম সৃষ্টি আছে। করা হয়নি। হ্যাঁ, তো এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে দেখা যাবে কি ছেলেমেয়েরা ডিপ্রেশন থেকে সেভ হবে এবং তারা ডিপ্রেশনে যাওয়ার সুযোগটা কমে যাবে। আসলে কেউই তো চায় না যে অসুস্থ হোক বা হতাশা হয়ে যাওয়া, কোনো কাজে যদি না পারে সেখান থেকে হতাশ হয়ে যে বিষণ্ণতা সৃষ্টি করা, এই জায়গাটা আসলে কেউই চায় না। যদি কেউ সুস্থভাবে জীবনযাপন করতে চায় আসলে মূল কি কি জিনিস তার করা উচিত প্রতিদিন? আচ্ছা, এখন আমরা আসছি আসলে আমরা চাই যে আমাদের সুস্থতা, এবং আমরা চাই আমরা চিকিৎসকের কাছে যাওয়ার আগে যাতে নিজেদের সুস্থতাটা নিজেরা মেনটেন করতে পারি, এবং একজন চিকিৎসকও চাই, আমি নিজেও চাই আমার কাছে যিনি এসেছেন তিনি যাতে পরবর্তীতে তাকে আসতে না হয়, তাকে সেই ধরনের একটা ব্যবস্থা করে দেয়। এবং এটা প্রত্যেকটা চিকিৎসকের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য, এই জন্যই তিনি চিকিৎসা দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় এই ডিপ্রেশন থেকে সেফ হওয়ার জন্য সেটা হচ্ছে নিয়মিত একটা রুটিন মেনটেন করা। আমরা যদি একটা নিয়মিত রুটিন মেনটেন করতে পারি তাহলে এটা কিন্তু আমাদেরকে ডিপ্রেশনে যেতে দিবে না। যেমন আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে বেসিক্যালি যেটা করে থাকি সেটা হচ্ছে তাদেরকে একটা স্ট্রং রুটিন মেনটেন করতে বলি। একদম টাইম টু টাইম তারা যদি রুটিনের মধ্যে থাকে তাহলে তারা ওভার থিঙ্কিং করার সুযোগ পায় না, তারা অতীতে ফেরত যাওয়ার কোনো সুযোগ পায় না। এর ফলে তারা সবসময় কিন্তু ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে থাকে, আর এই অ্যাক্টিভিটিস গুলো তাকে কিন্তু প্রতিনিয়ত আপগ্রেডেশন করে, তার মানবিক সত্তাকে, তার ডেভেলপমেন্টকে, তার স্কিল ডেভেলপমেন্টকে প্রত্যেকটাকে কিন্তু আপগ্রেড করছে। তো এটার কারণে সে যখন তার কাজের যেটাকে আমরা বলতে পারি পুরস্কার পায়, তখন সে কিন্তু ওই ডিপ্রেশনের জায়গা থেকে বেরিয়ে আসে এবং ডিপ্রেশন থেকে সেফ হয়। আরেকটা বিষয় হচ্ছে ব্যায়াম করা রেগুলার, নিয়মিত প্রতিদিন। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিতে পারি। কোনো মানুষ যদি ডেইলি 10,000 স্টেপ অর্থাৎ 10,000 স্টেপ হাঁটা চলা করে তাহলে কিন্তু তাকে কোনো ব্যায়ামাগারেও যেতে হবে না, অন্য কোনো কাজও অন্য কোনো ব্যায়ামের কাজও তাকে করতে হবে না। ডেইলি 10,000 স্টেপ যদি কেউ তার মোবাইলে, যেমন মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে, বিশেষ করে গুগলের যে ফিট অ্যাপস, ওটা নিয়েও যদি সে ডেইলি 10,000 স্টেপ হাঁটা চলা করে তাহলে কিন্তু সে ফিট থাকতে পারবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে। এটা ছাড়াও ব্যায়াম, সুষম খাবারের কথা আমি বললাম, এগুলো যদি একজন মানুষ মেনটেন করে, পরিবারের মধ্যে একটা বন্ডিং যদি একজন মানুষ মেনটেন করে এবং তার পারিপার্শ্বিক জোনে প্রত্যেকটা মানুষ যদি তার প্রতি সাপোর্টিভ বিহেভিয়ারের মধ্যে দিয়ে সে এগোতে পারে এবং সবসময় একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে যদি সে নিজেকে এগোতে পারে তাহলে কিন্তু বিষণ্ণতায় যাওয়ার সুযোগটা থাকছে না। একদম। এই সবকিছু মিলিয়ে একজন মানুষ কিন্তু পরিপূর্ণভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারে। এবং আরো একটা বিষয় আমি বলবো যেটা হচ্ছে মাইন্ডফুলনেস। এটা একজন মানুষের সুস্থতার পেছনে অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। কারণ আমি নিজেও প্রতিদিন দুবেলা মাইন্ডফুলনেস করি, কারণ নিজের সুস্থতা সবার আগে জরুরি। একবেলা আমি মাইন্ডফুলনেস তো যে কোনো সময়ে করা যায়, আপনি জানেন। আচ্ছা, বাসায় কিভাবে নিজে নিজে একা একা করা যায় এটা যদি একটু শিখিয়ে দেন আমাদের দর্শকদের। আচ্ছা, বাসায় যারা নিজে নিজে মাইন্ডফুলনেস করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে ঢিলে ঢালা পোশাক আপনি পরবেন। আপনি চাইলে শুয়েও মাইন্ডফুলনেস করতে পারেন, আপনি চাইলে চেয়ারে বসেও মাইন্ডফুলনেস করতে পারেন, আপনি চাইলে দাঁড়িয়েও মাইন্ডফুলনেস করতে পারেন। মাইন্ডফুলনেসের জন্য তো একদম আহামরি অনেক আয়োজনের প্রয়োজন এমন কিন্তু না। এখন মাইন্ডফুলনেস আপনি করবেন কিভাবে? মাইন্ডফুলনেস হচ্ছে মূলত আপনার নিঃশ্বাসে মনোযোগ স্থাপন করা, যেটা আপনাকে প্রেজেন্ট মোমেন্টে আপনাকে ধরে রাখবে। যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার পুরো কনসেন্ট্রেশনটা আপনি আপনার নিঃশ্বাসের উপরে রাখুন। এই নিঃশ্বাসটা কিভাবে ভেতরে প্রবেশ করছে এটাতে আপনি কনসেন্ট্রেট করুন, এবং এইভাবে করে কিভাবে আবার নিঃশ্বাসটা বেরিয়ে আসছে সেটার উপরে কনসেন্ট্রেট করুন। অসংখ্য ধন্যবাদ মনোরোগ বিশেষজ্ঞ সুজন কান্তি দাস। আপনি অসম্ভব সুন্দরভাবে আমাদের দর্শকদের এত সুন্দর ইনফরমেশনগুলো দিয়েছেন এবং আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের সময় দিয়েছেন। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে এই মানসিক সমস্যাটা বয়স ভেদে এবং মানুষ ভেদে হয়ে থাকে। নিজেকে সুস্থ রাখতে হলে পরিবারের সাথে থাকুন, জনসমুদ্রের মধ্যে থাকুন, সুস্থ থাকতে পারবেন, মনের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।